নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ঈদ পরবর্তী তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ তোমাদের বিজ্ঞান বইয়ের জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি কিন্তু এর আগেও আরো কয়েকটি ক্লাস নিয়েছি। আজ আমি তোমাদের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে মূলত আলোচনা করব। নিশ্চয়ই তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। দেখো, আমরা কিন্তু তোমাদেরকে বলেছি যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি দেহকোষের বিভাজন পদ্ধতি। আর এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটি মাইটোসিস কোষ বিভাজন কিভাবে বিভাজিত হয়। দেখো, এই মাইটোসিস কোষ বিভাজন মূলত দুটি পর্যায়ে বিভক্ত হয়। দেখো, আমি এখানে লিখেছি যে মাইটোসিস অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দুটি পর্যায়ে সম্পন্ন হয়। অর্থাৎ প্রথম পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয় এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। দেখো, এই যে প্রথম পর্যায়ে যে নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটাকেই বলা হবে হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে এটা হচ্ছে পর্যায় 1 ক্যারিওকাইনেসিস এবং পর্যায় 2 হচ্ছে সাইটোকাইনেসিস। অর্থাৎ যেটা সাইটোপ্লাজমের যে বিভাজনটা, এই সাইটোপ্লাজমের বিভাজনটাকেই বলা হবে হচ্ছে সাইটোকাইনেসিস। দেখো, এই কোষ বিভাজনের যে অর্থাৎ যে মাইটোসিস কোষ বিভাজনটা যে শুরু হয়, এই মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। অর্থাৎ কোষের এই দশাটাকে বলা হবে হচ্ছে ইন্টারফেস। তোমাদের পরীক্ষাতে অনেক সময়ে আসে যে ইন্টারফেস বলতে কি বোঝো। তাহলে ইন্টারফেস হচ্ছে এটা এই মাইটোসিস যে কোষ বিভাজনটা হয়, অর্থাৎ কোষের যে মাইটোসিস কোষ বিভাজনটা হয়, এই মাইটোসিস কোষ বিভাজন হওয়ার পূর্বেই অর্থাৎ নিউক্লিয়াসকে হচ্ছে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষের এই দশাটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেস। দেখো, এই যে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজনটা, এই নিউক্লিয়াসের বিভাজনটা মূলত 5টি ধাপে সম্পন্ন হয়। এই মাইটোসিস কোষ বিভাজন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা বিভাজিত হয়। কাজেই এটা হচ্ছে 5টা ধাপে সম্পন্ন হয়। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে 5টি ধাপে সম্পন্ন হয়। অর্থাৎ ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে 5টি ধাপে সম্পন্ন হয়। যেমন 1 নাম্বার ধাপ, যেমন ধাপ নাম্বার 1 হচ্ছে প্রোফেজ। তারপরে ধাপ নাম্বার 2 হচ্ছে প্রোমেটাফেজ এবং ধাপ নাম্বার 3 যেটা 3 নাম্বার ধাপ হচ্ছে মেটাফেজ। আর 4 নাম্বার ধাপ হচ্ছে 4 হচ্ছে অ্যানাফেজ এবং 5 নাম্বার ধাপ হচ্ছে টেলোফেজ। ঠিক দেখো, উদ্ভিদ কোষেও অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ, এই 5টা ধাপে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। আর দেখো, এই প্রাণী কোষেও আমরা তোমাদের বোঝার সুবিধার্থে উদ্ভিদ কোষ এক পাশে এবং প্রাণী কোষ অন্য পাশে অঙ্কন করা হয়েছে। তাহলে 2 হচ্ছে প্রোমেটাফেজ, 3 নাম্বার হচ্ছে মেটাফেজ, 4 হচ্ছে
এই যে 4 নাম্বার হচ্ছে অ্যানাফেজ এবং 5 নাম্বার হচ্ছে টেলোফেজ। এই 5টি ধাপে কোষ অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিস পর্যায় এটা সম্পন্ন হয়। দেখো তাহলে আমরা এক এক করে দেখব যে প্রোফেজ এই ধাপে আসলে কি হয়। এই যে এই ধাপে মানে কি হয় যে প্রোফেজ, দেখো এই প্রোফেজ ধাপটা হচ্ছে এই যে যতগুলো ধাপ আছে অর্থাৎ এই 5টা ধাপের মধ্যে প্রোফেজ এই ধাপটা হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী ধাপ, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে এটা সংগঠিত হয়। এই ধাপে কিছু কিছু জিনিস হচ্ছে ঘটে। তাহলে কি ঘটে এই ধাপে হচ্ছে, দেখো এই যে নিউক্লিয়াস, একটা কোষের মধ্যে কি থাকে, এটা হচ্ছে সাইটোপ্লাজম আর ভিতরে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড় হয়, তাহলে এই নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড় হয়। আর এই ধাপে হচ্ছে পানি বিয়োজনের ফলে, দেখো এই ধাপে হচ্ছে এই যে পানি বিয়োজনের ফলে এই যে ক্রোমাটিন তন্তুগুলা আছে, এই যে ক্রোমাটিন তন্তু, এই পানি বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলা একটু আলাদা হয়ে যায়। তোমরা তো জানো যে ক্রোমাটিন তন্তুগুলা সুতার মতন এবং এটা লম্বা লম্বা একটার সাথে আরেকটা থাকে, কিন্তু এই প্রোফেজ ধাপে পানি বিয়োজনের ফলে এটা হয়, এটা হচ্ছে এই ক্রোমাটিন তন্তুগুলা হচ্ছে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ছোট ছোট মানে হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র আকার হয়ে যায়। এই যে ক্রোমাটিন তন্তুর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা এইগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম, এইগুলোকে হচ্ছে ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোমগুলো হচ্ছে লম্বালম্বি ভাবে বিভক্ত হয় এবং এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার নামক, দেখো এটা হচ্ছে মানে বিভক্ত হয় দুটি ক্রোমাটিড, অর্থাৎ এই মানে যে ক্রোমোজোমগুলা অর্থাৎ দুটি ক্রোমাটিড গঠন করে। আর এই দুটি ক্রোমাটিড একটা সেন্ট্রোমিয়ার নামক একটা স্থানে এরা হচ্ছে যুক্ত থাকে, অর্থাৎ এই কাজগুলো কিন্তু প্রোফেজ ধাপে হয়। তাহলে আমরা কি দেখলাম হচ্ছে নিউক্লিয়াস আকারে বড় হয় আর পানি বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কি বলা হয়, অর্থাৎ ক্রোমোজোম বলা হয়। আর এই ক্রোমোজোমগুলা লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এবং এই ক্রোমাটিডগুলা সেন্ট্রোমিয়ার নামক একটা স্থানে যুক্ত থাকে। তাহলে এই কাজটুকু কিন্তু প্রোফেজ ধাপে সম্পন্ন হয়। তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় ধাপ, অর্থাৎ দ্বিতীয় ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। দেখো এই যে প্রোমেটাফেজ, অর্থাৎ মেটাফেজের পূর্বের যে ধাপটা, এই ধাপটাই হচ্ছে প্রোমেটাফেজ এবং এই প্রোমেটাফেজটা হচ্ছে খুবই স্বল্পস্থায়ী, অল্প সময়, এই ধাপটা হচ্ছে অল্প সময়ে সংগঠিত হয়। এই ধাপেও হচ্ছে মানে কিছু মানে সংগঠিত হয়, যেমন হচ্ছে কি যে নিউক্লিয়ার যে পর্দাটা, এই নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়। এই আমরা জানি যে অর্থাৎ এগুলো হচ্ছে এই যে নিউক্লিওলাস অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ক্ষুদ্র গোলাকার বস্তুটা থাকে, এটা প্রায় হচ্ছে এই ধাপে এসে হচ্ছে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয় এবং নিউক্লিয়ার পর্দাও হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। এই যে নিউক্লিয়ার যে পর্দাটা, এই যে নিউক্লিয়ার পর্দা, এই নিউক্লিয়ার পর্দাটাও প্রায় বিলুপ্ত হয় এবং এইখানে আরো কিছু কাজ কিন্তু এইখানে হয়, যেমন হচ্ছে কি কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। দেখো এটা হচ্ছে কোষের, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই যে সুতাগুলা অর্থাৎ তন্তু, অর্থাৎ উত্তর মেরু থেকে হচ্ছে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কিছু তন্তুর আবির্ভাব ঘটে। এগুলা দেখো এই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে দেখতে অনেকটা মাকুর মতন, অর্থাৎ মাকুর মতন, তাই একে হচ্ছে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে হচ্ছে
দেখো এই যে যন্ত্র এইটা এই মাকুর মতন, অর্থাৎ এর যে মধ্যভাগ সবসময় তো জানো যে মধ্যভাগ হচ্ছে, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। তাহলে এইখানে হচ্ছে এই মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণী কোষে দেখো সেন্ট্রাল দুটির চারদিক থেকে এই যে সেন্ট্রিওয়াল, এই যে প্রাণী কোষে আমরা যদি দেখি, দেখো এই যে প্রাণী কোষে এপাশে এই যে এখানে হচ্ছে অ্যাস্টার রশ্মি, অর্থাৎ এই যে সেন্ট্রিওল, এগুলো হচ্ছে প্রাণী কোষেই শুধু সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রিওল নেই। দেখো এখানে কিন্তু কোনো সেন্ট্রিওল নেই, কিন্তু প্রাণী কোষে হচ্ছে সেন্ট্রিওল থাকে। এরা হচ্ছে অ্যাস্টার রশ্মির হচ্ছে এখানে হচ্ছে বিচ্ছুরিত রশ্মির মতন অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। স্পিন্ডল তন্তু গঠন করে, এটাই হচ্ছে যে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তাহলে এই কাজগুলো হচ্ছে তোমার প্রোমেটাফেজ, প্রাণী কোষ এবং হচ্ছে উদ্ভিদ কোষ দুটো ক্ষেত্রেই কিন্তু সংগঠিত হয়। এরপর শুরু হয় হচ্ছে মেটাফেজ ধাপ। এই যে মেটাফেজ ধাপ, এই ধাপে হচ্ছে কি হয়, এই যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চল, দেখো এই যে ক্রোমোজোম, এই যে মেটাফেজ, এই ক্রোমোজোমগুলো এই যে ক্রোমোজোমগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলে এসে, এই যে বিষুবীয় অঞ্চলে এসে এই তন্তুর, এই যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে তন্তুর সাথে এরা যুক্ত থাকে। দেখো এখানে হচ্ছে এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু এবং মাঝখানে একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই ক্রোমোজোমগুলো এই বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ধাপে ক্রোমোজোমগুলো, দেখো এই ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা, এই যে এই ধাপে ক্রোমোজোমগুলো হচ্ছে সবচেয়ে মোটা এবং খাটো হয়। এই যে এই ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো মোটা হয় এবং খাটো হয়। অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসবে যে ক্যারিওকাইনেসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়, তাহলে তোমার উত্তর হবে হচ্ছে মেটাফেজ। এবং অনেক সময় বলবে যে কোন ধাপটা হচ্ছে স্বল্পস্থায়ী, আমি কিন্তু একটু আগেই বলেছি যে প্রোমেটাফেজ ধাপটা হচ্ছে সবচাইতে স্বল্পস্থায়ী। তারপরে অনেক সময় তোমার প্রশ্ন আসবে যে এই 5টি ধাপের মধ্যে কোন ধাপটি দীর্ঘস্থায়ী ধাপ, তাহলে উত্তর হবে কি, তাহলে অবশ্যই হবে হচ্ছে প্রোফেজ। তাহলে প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী, প্রোমেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী এবং মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং হচ্ছে খাটো হয়। তারপর দেখো এরপর চলে যাবে হচ্ছে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ ধাপে দেখো এই যে এটা হচ্ছে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ ধাপে দেখো এইখানে যে অ্যানাফেজ ধাপে যে এই যে তন্তুগুলা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এইগুলো কিন্তু মাঝ বরাবর এইখানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় এবং যে ক্রোমোজোমগুলা যে বিষুবীয় অঞ্চলে যে ছিল সে এই ক্রোমোজোমগুলা কিন্তু দুই মেরুর দিকে যায়, অর্থাৎ উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে, দুই মেরুর দিকে কিন্তু দেখো এইখানে ক্রোমোজোমগুলা উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে চলে গেছে এবং এইখানে ক্রোমোজোমগুলোর আকার দেখতে অনেকটা ভি আকৃতির, এল আকৃতির অথবা জে আকৃতির, এই ধরনের আকৃতি ধারণ করে। দেখো আমি যে কথাগুলো বলেছি যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এইখানে হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার যেখানে হচ্ছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা এই যে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, ফলে প্রত্যেক ক্রোমাটিডেই হচ্ছে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে, প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। আর ক্রোমোজোমগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে চলে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এই যে অপত্য ক্রোমোজোম, এগুলো হচ্ছে অপত্য ক্রোমোজোম। এই যে এখানে এটা হচ্ছে অপত্য, এটা হচ্ছে অপত্য ক্রোমোজোম বলে। আর আমি কিন্তু আগেই বলেছি যে ক্রোমোজোমগুলো হচ্ছে এই অর্ধেক হচ্ছে উত্তর মেরুর দিকে এবং হচ্ছে অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। আর এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি আকৃতির, দেখো এটা হচ্ছে ভি আকৃতির অথবা জে আকৃতির অথবা
অথবা হচ্ছে এল আকৃতির ধারণ করে। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে কি এই যে স্পিন্ডল তন্তু লুপ্ত প্রায়, এই যে স্পিন্ডল তন্তুগুলা, এই স্পিন্ডল এগুলো হচ্ছে সব লুপ্ত হয়ে যায়, অনেকটাই লুপ্ত প্রায়। আর এর পরের যে ধাপটা সেটি হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজ ধাপে দেখো, এখানে দেখাই যাচ্ছে টেলোফেজ ধাপে হচ্ছে এই এটা হচ্ছে যে নিউক্লিয়াস গুলো কিন্তু দুই পাশ, নিউক্লিয়াসটা হচ্ছে এইখানে হচ্ছে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে, অপত্য যে ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোমটা এগুলো হচ্ছে বিপরীত মেরুতে পৌঁছায়, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। এবং এইখানে আবার এই যে লুপ্ত প্রায় নিউক্লিওলাসটার আবার এখানে পুনঃ আবির্ভাব ঘটে। দেখো, অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা, এইখানে হচ্ছে এই যে নিউক্লিয়ার পর্দা, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা এবং এটা হচ্ছে যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস দুটোর আবার পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে, আর প্রাণী কোষে হচ্ছে উভয় মেরুতে একটি করে, এই যে একটি করে প্রাণী কোষে হচ্ছে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল, একটি করে হচ্ছে সেন্ট্রিওল, উভয় কোষে হচ্ছে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে। ক্রোমোজোমগুলো হচ্ছে সরু হয় এবং লম্বা হয়, এগুলো হচ্ছে লম্বা আকৃতির হয়। জট পাকিয়ে হতেছিল নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস, এই যে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। অর্থাৎ এভাবেই হচ্ছে নিউক্লিয়াসটা এই বিভক্ত হয়। এরপর তাহলে বুঝতেই পারছো, এরপর শুরু হয় হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ এই শেষ মানে নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস যখন শেষ হয়, তখন থেকে কিন্তু সাইটোকাইনেসিস শুরু হয়। দেখো, এই সাইটোকাইনেসিস মূলত এই টেলোফেজ দশাতেই হচ্ছে শুরু হয়। যেমন টেলোফেজ দশাতেই, এই টেলোফেজ দশাতেই মূলত হচ্ছে সাইটোকাইনেসিস শুরু হয়। দেখো, এই টেলোফেজ ধাপের শেষে এই বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এই যে এই ক্ষুদ্র অংশ জমা হয় এবং এইখানে দেখো এই যে এই অংশটায়, এইটা হতেছিল একটা কোষ প্লেট মানে সৃষ্টি হয়, কোষ প্লেট গঠন করে। এবং এই কোষ প্লেটটা উদ্ভিদ কোষে, এই কোষ প্লেটটা পরবর্তীতে পরিবর্তিত এবং পরিমার্জিত হয়ে একটা কোষ প্রাচীর গঠন করে। এবং কোষ প্রাচীর গঠন করলে তারপর হচ্ছে যেহেতু কোষ প্রাচীর গঠন করে এবং নিউক্লিয়াস যেহেতু দুইটা আলাদা হয়ে যায় এবং পরে এটা হচ্ছে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। অর্থাৎ এইভাবেই হচ্ছে প্রথমে নিউক্লিয়াস এবং পরে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে বিভাজনের এই যে মানে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে এই যে নিউক্লিয়াস দুই পাশে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে দেখো এই যে কোষের হচ্ছে এই মাঝ বরাবর একটা খাঁজ, একটা হচ্ছে ভাঁজ বা মানে ভাঁজের সৃষ্টি হয়, বা এখানে হচ্ছে একটা খাঁজ সৃষ্টি হয়, মানে কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে ভিতরের দিক যায়, যা হচ্ছে দুইটা আলাদা হয়। ভিতরের কোষ পর্দার এই খাঁজ হচ্ছে ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্লেট সৃষ্টি করে তারপরে এই কোষ প্লেটটাই হচ্ছে পরিবর্ধিত বা পরিমার্জিত বা রূপান্তরিত হয়, এটা হচ্ছে কোষ প্রাচীর গঠন করে। আর হচ্ছে গিয়ে প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে।
তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে এই যে মাইটোসিস কোষ বিভাজন এই পদ্ধতিটা কিন্তু একটা ধারাবাহিক পদ্ধতি, অর্থাৎ উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের একটা ধারাবাহিক পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু বেশ জটিল। অর্থাৎ এটা কিন্তু অনেকগুলো ধাপ অতিক্রম করার পরেই কিন্তু একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তোমরা অবশ্যই এই মাইটোসিস কোষ বিভাজনটা প্রত্যেকটা পর্যায়ে তোমরা ভালোভাবে পড়বে, কারণ মাইটোসিস কোষ বিভাজন এইখান থেকে কিন্তু মানে অনেক ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে অনেক প্রশ্ন হয়। কাজেই এই অধ্যায় যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা অবশ্যই এটা ভালোভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখো, আমরা যদি এক নজরে যদি বলি যে মাইটোসিস কোষ বিভাজনের এই বিভাজন প্রক্রিয়াটা, তাহলে প্রথমে বলতে হবে হচ্ছে কি যে মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবং এই ক্যারিওকাইনেসিস হচ্ছে 5টা ধাপে সম্পন্ন হয়। একটা ধাপ হচ্ছে প্রোফেজ, 2 নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, 3 নম্বর হচ্ছে মেটাফেজ, 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ এবং 5 নম্বর হচ্ছে টেলোফেজ। এই ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হওয়ার পর সাইটোকাইনেসিস শুরু হয়। অর্থাৎ এই যে মানে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন হয় একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এবং এখানে আমরা কিন্তু আগেই বলেছি যে মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে মানে মাতৃকোষেও যে কয়েকটা ক্রোমোজোম থাকবে, অপত্য কোষেও কিন্তু সমান সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে পড়বে এবং প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসেও আমার সাথে সংযুক্ত থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।